হ্যাঁ হ্যাঁ, ঠিক, ফাইন, আমরা তো শিখে আসছি। সো হ্যাঁ হ্যাঁ লটস অফ রাইট। পিপল আস্কিং, আই থিংক যে কোয়েরি আছে এখানে, কোয়েশ্চেনটা জি অনেক মনের বলেন। ভিতরে, কারণ হ্যাঁ আমরা হ্যাঁ জি, এবং অনেকেই প্র্যাকটিস করতেছে এরকম যে ওখানে ইনক্লুডেড হবে, ইভেন ইভেন যদি কোনো ওভারটাইম থাকে ওটাও আসবে, এবং যদি কোনো ঈদ ফেস্টিভ্যাল হলিডে মানে ঈদের বোনাস হুম গুলোও হুম আসবে। হুম। মানে না। পেমেন্ট যখন বলছে, ওই কথাটার কারণে সব পেমেন্ট চলে আসবে আর কি লাস্ট 3 মাসে, তো ওটা দিয়ে বাক হবে আর কি, যাই হোক, এটা প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ, যখন আমরা ওয়েজেস টার্মটা ইউজ করছি, এখানে এই ওয়েজেস টার্মটা নিয়েও কিছুটা বিষয় আছে। যেমন এখানে ওয়েজেস টার্মটা যখনই আমরা ক্যালকুলেট করব, খেয়াল রাখবো যে টার্মের আগে বেসিক কথাটা বলা আছে। যদি বলা না থাকে, তাহলে আমাদেরকে চলে যেতে হবে ডিরেক্ট চ্যাপ্টার 1-এ, ওয়েজেসের যে কনসেপ্ট আছে সেখানে। কি কি আসবে সেটা বলা হয়নি, কিন্তু ওয়েজেসে কি কি আসবে না সেটা ক্লারিফিকেশন আপনার চ্যাপ্টার 1-এ বলা হয়েছে। তার হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। তো এখানে যেটা মানে শুধু এই চ্যাপ্টার না, প্রত্যেকটা কন্টেন্টে মিনিমাম এটা চাইলে বেশি প্র্যাকটিস তো থাকতে পারে, হ্যাঁ বেশি দিতে পারে। তবে এই বেশির অ্যামাউন্টটা যে অর্গানাইজেশন নিজের মতো ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছে বিষয়টা এটাও না। বাই চ্যাপ্টার নাম্বার 2, কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট, যখন কোনো অর্গানাইজেশন নতুন কিছু আপনার বেনিফিটস বা কোনো রেগুলেশন অ্যাড করতে চায়, তখন এটার অথরাইজেশনের বিষয় আসে। সো পলিসি মেকিং এর এখানে অথরাইজেশনের কিছু কোড অফ কন্ডাক্টের অথরাইজেশনের বিষয় আসে, সেই অথরাইজেশনটার মাধ্যমে তখন এই প্রসেসে যেতে পারবো। ঠিক আছে। জি ওকে। ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো এখানে আর কোনো কোয়েশ্চেন আছে চ্যাপ্টার 4 নিয়ে, ম্যাটারনিটি বেনিফিটস? ওকে, সো এটা ক্লোজ করে দিচ্ছি। যদি কোয়েশ্চেন থাকে, না থাকে, হ্যাঁ, তো চ্যাপ্টার 4 শেষ করে এখন শুরু করছি চ্যাপ্টার নাম্বার 5। সো চ্যাপ্টার নাম্বার 5 খুবই আসলে খুবই সহজ বিষয়। মানে হাইজিন ফ্যাক্টরগুলো নিয়ে আসলে রেগুলেশনটা চ্যাপ্টার 5, হেলথ অ্যান্ড হাইজিন। এবং চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে সেফটি। সেফটিটা বললাম এই তো মিডের পরে পড়াবো। তো এখানে চ্যাপ্টার নাম্বার 5-এ যে রেগুলেশনটা আছে, এটা আসলে আমাদের নর্মাল বেসিক হাইজিন ফ্যাক্টর কি কি করতে হবে, কি কি রেগুলেশন আছে, ক্লিনিং ফ্যাক্টর কি কি আছে, এইসব জিনিস, হ্যাঁ কমন সব কিছু লাইক ওয়াশরুম কিভাবে কি করতে হবে, এই ধরনের বিষয়গুলো এখানে ইন ডিটেলসে বলা হয়েছে। লেবার অ্যাক্ট অনেক ইন ডিটেলসে অনেক সুন্দরভাবে গুছিয়ে বলা আছে সবকিছু। এখন প্র্যাকটিস আমরা করছি কিনা অর্গানাইজেশনে সেটা ম্যাটার করছে। আর বিশেষত প্যান্ডেমিকের ক্ষেত্রে যেটা হয়েছে, প্যান্ডেমিকের ক্ষেত্রে তো অনেক ধরনের আমাদের লাইফস্টাইল বা অনেক ধরনের অর্গানাইজেশনের অনেক ধরনের প্র্যাকটিসই চেঞ্জ করতে হয়েছিল, হ্যাঁ। তো এটা রুলস রেগুলেশন, এটা অর্গানাইজেশন বাই রুলস রেগুলেশন সেই প্র্যাকটিসগুলো করেছে। তো এটা অ্যাক্টের সাথে আপনার রিলেট করছি না, ডিরেক্টলি চলে যাচ্ছি তাহলে অ্যাক্টে হেলথ অ্যান্ড হাইজিন বলতে কি বলা হয়েছে। যদি বা মনে হতে পারে যে এসব জিনিস বা এসব রেগুলেশনও কি পড়ার প্রয়োজন আছে, হ্যাঁ ডেফিনেটলি আছে। বিশেষ করে যখন আমরা গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলছি, যেটা কিনা ইন্টারন্যাশনাল ডিলিংয়ের সাথে রিলেটেড, তো এই জিনিসগুলো এখানে ম্যাটার করছে যে অর্গানাইজেশন কিভাবে প্র্যাকটিসটা মেনটেন করছে, সেটার উপরে আপনার ডিপেন্ড করছে যে ডিলটা হবে কি হবে না। ওকে, যেমন মার্চেন্ডাইজার যখন ভিজিট করতে আসে, এই জিনিসগুলো দেখার বিষয় থাকে। আর এটা আপনার ইন্সপেকশন বা ভিজিটের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা হয়।
ওকে, সো এখানে আসলে কঠিন কিছু নাই, ট্রিকি কিছু নাই, তাই আমি খুবই ফাস্ট যাব। যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় প্লিজ আমাকে একটু বলবেন। সো ফার্স্ট রেগুলেশনটা আছে ক্লিনলিনেস নিয়ে। সো বেসিক্যালি আসলে কখন কিভাবে অর্গানাইজেশন ক্লিন রাখতে হয় সেই প্রসেসটা জাস্ট বলা হয়েছে। তো এই যে সেকশনটা আছে এটা আপনারা পড়লে বুঝতে পারবেন, এটা আসলে অ্যাপ্লিকেবল বিশেষ করে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনগুলোর জন্য যেখানে কিনা আপনার ওয়েস্টেজ খুব বেশি তৈরি হয়। তো এই ধরনের ওয়েস্টেজ যখন তৈরি হয় সেটা তো ডেফিনেটলি আনহাইজিন ফ্যাক্টর হয় ওয়ার্কারদের জন্য, তখন কিভাবে আসলে ম্যানেজ করতে হয় সেটার জন্য বলা হয়েছে এখানে। যেমন কিভাবে এস্টাবলিশমেন্টের ড্রেন থেকে শুরু করে সবকিছু কিভাবে ক্লিন রাখতে হবে সেটা বলা হয়েছে। আমি আর বাই সেকশন স্পেসিফিক্যালি বলছি না, আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি যে কি কি করতে হয়। যেমন এখানে বাই রেগুলেশন বলা হয়েছে সুইপিং করতে হবে ডেইলি বেসিসে, মিনিমাম ক্লিনিং ইস্যু। তারপর এটা কোথায় কোথায় করতে হবে দেখেন কত সুন্দর করে ইন ডিটেলসে বলা হয়েছে, স্টেয়ার কেসেস পর্যন্ত ক্লিন করতে হবে, পুরো অর্গানাইজেশন ক্লিন রাখার বিষয় যেটা। তারপর যেটা বলা হয়েছে যে অ্যাট লিস্ট সপ্তাহে একদিন যেটা ডিসইনফেক্টেন্ট অথবা যেটা আমরা জীবাণুনাশক বলছি, তো সেই ধরনের কোনো কিছু দিয়ে পুরো অর্গানাইজেশন ক্লিন করতে হবে সেটা। আর যেটা বলা হয়েছে ধরেন যেহেতু প্রোডাকশন সাইড অথবা ম্যানুফ্যাকচারিং সাইড যদি হয়, তো এখানে ওয়াটার কনজাম্পশন অনেক বেশি হয় বা ওয়াটার কনজাম্পশনের বিষয় থাকে। তো এখানে ডেফিনেটলি ওয়েট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই জায়গাগুলো যেন ক্লিন থাকে, শুষ্ক থাকে, সুন্দর থাকে, অর্গানাইজেশনের এনভায়রনমেন্টটা যেন ভালো থাকে, তো এটা খেয়াল রাখা আর কি। এইসব বিষয় বলা হয়েছে এই জায়গাটায় ক্লিনলিনেসে, এই পার্টে নাম্বার এ বি সি তে। আর ডিতে যেটা বেসিক্যালি আছে সেটা হলো আপনার অর্গানাইজেশনের আসলে টোটাল ফরম্যাট বা স্ট্রাকচারটা কিভাবে আসলে আপনার দেখতে ভালো লাগা আর কি, এবং এখানে ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে মেনটেন করা যায় সেটার কথা বলা হয়েছে। যেমন ধরেন এখানে কিছু জিনিস আছে, আমি যদি জাস্ট একটা রুমের এক্সাম্পল ধরে বলি, তো রুমে কি আছে, একটা রুমে ডেফিনেটলি দুটো মানে আপনার চারপাশে ওয়াল থাকবে, সিলিং থাকবে, রাইট? তো এখন দেখেন এখানে বলা হয়েছে সিলিং, ওয়াল থেকে শুরু করে সবকিছু আপনার প্রতি 3 বছরে একবার পেইন্ট করতে হবে, বার্নিশ করতে হবে, পেইন্টের কথা বলছে, প্রতি 3 বছরে একবার মিনিমাম। আর যদি আপনার এখানে অর্গানাইজেশনের ভেতরে বা আমরা অফিসগুলোতে বেশি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলোতে বেশি দেখতে পাই যে সিলিং গুলো বিভিন্ন ধরনের ডেকোরেশন থাকে, বিভিন্ন ধরনের স্ট্রাকচারে তৈরি করা হয়, অনেক সময় পোর্টেবল বা আপনার একটা প্লাইউড অথবা কাঠের স্ট্রাকচারও থাকে। তো এগুলো যদি ক্লিন করা না হয় সেখানে ফাঙ্গাস হতে পারে, সেটা আবার আপনার ব্রিদিং এর ক্ষেত্রে প্রবলেম হতে পারে, অনেক ধরনের জার্ম তৈরি হতে পারে। তাই বলা হয়েছে এই ধরনের যদি সিলিং থাকে সেক্ষেত্রে সারফেস এরিয়াগুলা প্রতি 14 মাসে, 14 মান্থে একবার করে ক্লিন করতে হবে। আর লাস্ট ওয়ান যেটা পুরো বিল্ডিং এর ক্ষেত্রে বলা হয়েছে, অবশ্যই হোয়াইট ওয়াশ করতে হবে। এটা হবে প্রতি 14 মাসে একবার। হোয়াইট ওয়াশ বলতে আমরা যেটা চুনকাম বলি আর কি, সেটা বিল্ডিং এর আপনার এখানে এটার সাথে অনেক ধরনের ক্যালকুলেশনে থাকে, যেমন আপনার পুরো বিল্ডিং এর টেম্পারেচার মেনটেনেন্স যেমন থাকে, টেম্পারেচার এখানে ম্যাটার করে, কারণ টেম্পারেচারের সাথে আবার ওয়ার্কারদের প্রোডাক্টিভিটিও ম্যাটার করছে। তো এই জিনিসগুলো রিলেটেড। আর আরেকটা বিষয় এই যে টোটাল টাইম পিরিয়ড বা বলা হয়েছে কখন কি করা হবে, এটা অবশ্যই অর্গানাইজেশনের যে রেজিস্টার্ড বুক আছে সেখানে এটার এন্ট্রি দিতে হবে। এবং এগুলাই যখন ইন্সপেকশনে আসে বা ভিজিটে আসে যে বিভিন্ন আপনার মিনিস্ট্রি উইংস থেকে, তখন এগুলো ভিজিটে আপনার দেখানো হয়, দেখাতে হয় আর কি যে কি কখন কি করা হয়েছে। তো এই হলো ক্লিনলিনেস। তো এটা থেকে কোনো কোয়েশ্চেন আছে? থাকার কথা না, আছে কি? ওকে। ওকে, সাউন্ডটা একটু আস্তে, আচ্ছা। তারপরে চলে যাচ্ছি ভেন্টিলেশন অ্যান্ড টেম্পারেচারের ইস্যু যেটা আছে। ভেন্টিলেশন অ্যান্ড টেম্পারেচার বলতে এখানে আসলে দেখেন এটা মিনিমাম রেগুলেশন, তাও কিন্তু বলতে হচ্ছে, এমন অনেক ফ্যাক্টরি আছে বা এস্টাবলিশমেন্ট আছে যেখানে চারপাশ ওয়াল কোনো ধরনের আপনার সার্কুলেশন সিস্টেম পর্যন্ত, এয়ার সার্কুলেশন সিস্টেম পর্যন্ত থাকে না। হ্যাঁ, তো আসলে সিচুয়েশনটা এমনই যে নর্মাল বা কমন সেন্স যেগুলো সেগুলো এখানে বলতে হচ্ছে রেগুলেশন অনুযায়ী আর কি। সো এখানে ভেন্টিলেশন অ্যান্ড টেম্পারেচারের ক্ষেত্রে প্রত্যেকটা এস্টাবলিশমেন্টের ওয়ার্ক এরিয়া প্রপারলি ভেন্টিলেটেড হবে, ন্যাচারাল ফ্রেশ এয়ার যেন থাকে, এবং সেটা রুমের টেম্পারেচার এরকমটা হবে যেন হচ্ছে আমাদের ওয়ার্কার যারা কাজ করছে তাদের জন্য কমফোর্টেবল হয়। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এখানে যে ওয়াল অ্যান্ড রুফ, এটা যদিও বা টেকনিক্যাল মানে এতটা বোঝানো কঠিন,
যেমন ওয়াল অ্যান্ড রুফের উপরও ডিপেন্ড করে, লাইক আপনার কতটুকু ডিস্টেন্স, হ্যাঁ, ফ্লোর থেকে সিলিং এর ডিস্টেন্স কতটুকু সেটার উপর টেম্পারেচার, তারপরে ওয়াল বা রুফ কি দিয়ে তৈরি করা হচ্ছে, কি ধরনের পেইন্ট করা হচ্ছে সেটার উপরেও রুমের টেম্পারেচার কম বেশি হওয়ার একটা বিষয় থাকে। তো যতটুকু পসিবল সেভাবে এটা ডিজাইন করা এবং টেম্পারেচারটা যেন মিনিমাম লেয়ারে থাকে সেটা ফলো করার কথা বলা হয়েছে বাই রেগুলেশন। অ্যান্ড নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 এর ক্ষেত্রে কি বললো, আচ্ছা, যদি এরকম হয়, ধরেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্কিং এরিয়া যেখানে কিনা ওয়েল্ডিং এর কাজ হয়, সাপোজ ধরেন, হ্যাঁ, তো এইসব জায়গায় কি টেম্পারেচার অনেক হাই থাকে। তো এই ধরনের টেম্পারেচার হাই থাকে বা ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কাজ চলছে, তো এই জায়গাগুলো থেকে আপনার মোটামুটি ওয়ার্কিং এরিয়াটা একটা পোর্টেবল বা যে কোনো ওয়েতেই হোক না কেন একটা যেন পার্টিশন মেনটেন করা হয়, যেন টেম্পারেচারটা ডিরেক্টলি ওয়ার্কারদেরকে হিট না করে। তো এটা হলো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে এই রেগুলেশনটা আর কি অ্যাপ্লিকেবল, যে এক্সেসিভ যদি এরকম হাই টেম্পারেচারের কোনো কিছু হয় যেটা কিনা হাই হেলথ হেলথ ফ্যাক্টর হতে পারে, সেক্ষেত্রে যেন এটা মেনটেন করা যায়, সেটা আর কি, যে একটা পোর্টেবল কোনো কিছু দিয়ে হলেও যেন টেম্পারেচারটা কোনোভাবে মেনটেন করা যায়, এটা প্রভিশন রাখতে হবে। আচ্ছা, আর লাস্ট যে রেগুলেশনটা বলা হয়েছে, যেমন এখানে বাই গভর্নমেন্ট কিছু সাজেস্টেড ওয়ে আছে যেটার মাধ্যমে একটা রুম বা একটা বিল্ডিং এর টেম্পারেচার মিনিমাম রাখা যায়। যেমন কি অনেক কিছুই আছে যেটা আমরা বুঝি অথবা টেকনিক্যাল যেটা বুঝবো না, হ্যাঁ, যারা কিনা ইনফ্রাস্ট্রাকচার ইস্যু নিয়ে কাজ করেন বেটার বলতে পারবেন। যেমন এই ধরনের কিছু জিনিস বলা হয়েছে, এই যে বলছিলাম কিছুক্ষণ আগে লেভেল অফ রুফ, যেটা কিনা আমরা দেখি অনেক ক্ষেত্রে ফ্যাক্টরিগুলোতে দেখা যায় আপনার সিলিং এর হাইটটা অনেক বেশি থাকে আপনার ও ইয়ে থেকে, ফ্লোর থেকে, কারণ এখানে আপনার কি বাতাসের একটা বিষয় থাকে, তারপর আবার আরো অনেক কিছু ক্যালকুলেশন থাকে এই জিনিসগুলো আর কি। সো এগুলো হচ্ছে পসিবল, যা যা মেজারমেন্ট বাই গভর্নমেন্ট ডিক্লেয়ার বা গ্যাজেটেড যেগুলো আছে সেগুলো এখানে নেওয়ার কথা বলা হয়েছে এস্টাবলিশমেন্ট গুলোতে। ঠিক আছে, তো এটা হলো প্রপার ভেন্টিলেশন অ্যান্ড টেম্পারেচার রেগুলেশন। আচ্ছা, তারপর চলে যাচ্ছি ডাস্ট অ্যান্ড ফিউম। প্রবলেম থাকলে প্লিজ আমাকে বলবেন। ডাস্ট অ্যান্ড ফিউম, ডাস্ট অ্যান্ড ফিউম এই দুটা মানে এই সেকশনটাতে জাস্ট দুটা সাবসেকশন, এবং দুটা সাবসেকশনে এই যে একটা ফার্স্ট যে সাবসেকশনটা দেখছেন এটা মাত্র একটা সেন্টেন্সেই। সো আপনাদেরকে একটু পড়তে দেই, পড়ে বলেন তো কি কি বিষয় আছে। একটু পড়ে ফেলেন, তারপর এটা নিয়ে কথা বলছি। দেখেন তো ফ্যাক্টরিগুলোতে বা বিভিন্ন ফ্যাক্টরিগুলো যেটা হয় নর্মালি একটু অফ সাইটে হয়, তাই না, সিটি এরিয়া থেকে বা আবাসিক এলাকাগুলো থেকে একটু দূরে রাখার কথা বলা হয়। কারণ হলো এখানে আপনার যে ধরনের ফিউম হয় প্লাস আপনার যে ধরনের ওয়েস্টেজ তৈরি হয় এটা নর্মালি হাইজেনিক না। হ্যাঁ, তো এটা ম্যানুফ্যাকচারিং প্রসেস বা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টগুলোর ক্ষেত্রে এই রেগুলেশনটা অ্যাপ্লিকেবল। ধরেন এটা এত ব্যাখ্যায় না গিয়ে জাস্ট বলছি, যেমন ধরেন একটা রুমে বা একটা ইউনিটের ভেতরে প্রোডাকশনের কাজ চলছে, সো বেসিক্যালি ওই প্রোডাকশনের কাজ তৈরি হয় যখন, তো ফিউম তো তৈরি হবেই। তো এখন এই ফিউমটা যদি আপনার বাইরে যাবার ব্যবস্থা না রাখা হয়, যারা ওয়ার্কার থাকবে বেসিক্যালি তারাই সাফার করবে, শ্বাসকষ্টের সমস্যা হয়ে যাবে কিছুদিন পরেই দেখা যাবে। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে বলা হয়েছে এই ধরনের ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন থেকে যেখানে ফিউম অ্যান্ড ডাস্ট তৈরি হতে পারে, তারপর ওই যে আপনার ব্ল্যান্ডিং এর কাজ হয় যেখানে সেখানে, প্লাস হচ্ছে কনস্ট্রাকশন সাইটগুলোতে, সবগুলো ক্ষেত্রেই, তো এই ধরনের জায়গাগুলোতে এক্সস্ট অ্যাপ্লায়েন্সের কথা বলা হয়েছে যে অ্যাপ্লাই করতে হবে। এক্সস্ট অ্যাপ্লায়েন্স তো অবশ্যই আমরা জানি সবাই, যেটা কিনা আপনার ভেতরের যে ধোঁয়াটা আছে বা ফিউমটা আছে ওইটা বাইরে বের করে দিয়ে বাইরের ভালো বাতাসটা ভেতরে রুমে নিয়ে আসে, এটাই তো কাজ বেসিক্যালি, আমরা তো জানি। তো এই ধরনের এক্সস্ট অ্যাপ্লায়েন্স অ্যাপ্লাই করতে হবে, রাখতে হবে ফ্যাক্টরি বা রুমের ভেতরে, সেটার কথাই বলা হয়েছে, যেন এখান থেকে ওয়ার্কারদের কোনো ধরনের ক্ষতি না হয়, ফিজিক্যাল কোনো ধরনের হ্যাম্পার না হয়। আর নাম্বার 2 যেটা আছে সেটা হলো
এটা বাই রেগুলেশন, আবার সেম কথাটাকে অনেকটা বলে আমাদের রিসার্চের ক্ষেত্রে যে ক্রস চেক করা, একই কন্টেন্ট ডিফারেন্ট ওয়েতে বলা যেন কোনোভাবে আর গ্যাপ না থাকে, বা এটা ক্রস চেকিং আর কি। তো এখানে বলা হয়েছে যে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন হাউসগুলোতে আপনার কোনো ধরনের ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন যদি থাকে, সো ডেফিনেটলি সেখানে আপনার এক্সস্ট অ্যাপ্লায়েন্সেস বা যে কোনো ধরনের মেজারমেন্ট রাখতে হবে যেখান থেকে ভেতরের গরম আবহাওয়াটা বাইরে চলে যেতে পারে। এটার একটা ব্যবস্থা রাখতেই হবে, যদি না রাখে এটা একটা ক্রাইম। ও আরেকটা জিনিস বলে রাখি, ডাস্ট অ্যান্ড ফিউমের ক্ষেত্রে এই যে রেগুলেশনটা আমরা পড়ছি, এই রেগুলেশনটা একটা কেস থেকে আসছে, তাও 1953-র একটা কেস থেকে এই সেকশনটা তৈরি করা হয়েছিল। এবং আহ, আমি যেহেতু আগেও আপনাদেরকে বলেছি এই রেগুলেশনগুলো ব্রিটিশ অ্যাক্টের রেগুলেশন থেকে এসছে। সো এখানে ব্রিটিশ টাইমলাইনে এরকম একটা কেস হয়েছিল এবং সেটার রেগুলেশন হিসেবে পরবর্তীতে এটা পাশ হয়েছে এবং বাই অ্যাক্ট বা রেগুলেশন হিসেবে পেয়েছি। এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে, কোনো অর্গানাইজেশন যদি এই ধরনের সিচুয়েশনগুলো যেখানে ফিউম তৈরি হয় সেখানে যদি এক্সস্ট অ্যাপ্লায়েন্সেস ইউজ না করে, বা যেখানে কম্বাসশন ইঞ্জিন আছে সেখানে যদি কোনো ধরনের মেজারমেন্ট না রাখে, সেক্ষেত্রে এটা ক্রিমিনাল অফেন্স হিসেবে, ক্রাইম হিসেবে কাউন্ট হবে। এবং ক্রিমিনাল অফেন্স হিসেবে যখন কাউন্ট হবে বা ক্রাইম হিসেবে যখন কাউন্ট হবে, সো এটা ক্রিমিনাল অ্যাক্টের আওতায় সেইভাবে পানিশড করা হবে। ঠিক আছে? তো এই রেগুলেশনটা জাস্ট পড়ার জন্য বলছি না, এটা জানার জন্য। হ্যাঁ, আচ্ছা। তারপর চলে যাচ্ছি ওভারক্রাউডিং এর ইস্যু। এগুলো আসলে বোঝানো কঠিন, যেমন আসেন, ওভারক্রাউডিং এর কথাটা যেটা বলছে যে একটা রুমে যে ওয়ার্কাররা কাজ করবে, একটা রুমে আসলে কতজন ওয়ার্কার কাজ করবে, ওভারক্রাউডেড হলে ডেফিনেটলি কি হবে, আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে, আপনার কনসেন্ট্রেশন কমে যাবে, কাজ করতে পারবেন না। হ্যাঁ, বা একটা গোমোট আবহাওয়ার তো অবস্থা তৈরি হয় এই ধরনের সিচুয়েশন। তো এখানে একটা বাই রেগুলেশন, একটা প্রভিশন দেওয়া হয়েছে এরকম যে একটা রুমের যেখানে কাজ হবে সেখানে রুমের টোটাল কনস্ট্রাকশনটা বেসিকলি কেমন হবে। যেমন এখানে বলেছে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে 9.5 কিউবিক মিটার থাকতে হবে একটা এস্টাবলিশমেন্ট। এটা কি? ও, রুম ক্ষেত্রে অ্যাট লিস্ট 9.5 কিউবিক মিটার। এটার আপনার একটু দেখে বলছি। হ্যাঁ, 9.5 কিউবিক মিটার হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কারের জন্য। হ্যাঁ, এবং এটাকে কিভাবে বোঝায়, ধরেন একজন ওয়ার্কার বা একজন মানুষ, ওয়ার্কার কি বলবো, একজন মানুষ যদি সে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তার দুই হাত যদি দুই পাশে এক্সটেন্ড করে, করার পরে যতটুকু স্পেস তার আছে ওইটুকু স্পেসের মধ্যে যেন অন্য কোনো মানুষ এসে কাজ করতে না পারে। এটা হলো মিনিমাম একটা স্পেস থাকতে হবে। 9.5 কিউবিক মিটার বিষয়টা হচ্ছে এরকম, মানে আমি কাজ করছি, একজন একজন একদম পাশাপাশি ওরকম যেন না হয়, মিনিমাম স্পেসের কথা বলা হয়েছে 9.5। আর আরেকটা বিষয় বলা হয়েছে এই সাবসেকশনটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে কখন, যদি রুমের আপনার সিলিং প্লাস ফ্লোরের ডিস্টেন্স যদি 4.25 মিটার হয়, এবং এটা যদি আমি ফিটে কনভার্ট করি, অ্যারাউন্ড 13 ফিট, যদি অ্যারাউন্ড 13 ফিটের মতো ডিস্টেন্সটা থাকে, সেক্ষেত্রে এটা না মানলেও চলবে, তখন এক্সাম্পট হতেও পারে। হুম। এবং 13 ফিটের আপনার যদি সিলিং থাকে, তো সো বেসিক্যালি এটা হচ্ছে নর্মাল ইয়ে থেকে, নর্মাল রুম থেকে কিছুটা তো আপনার ডিস্টেন্স অনেক বেশিই থাকে। রাইট? তো এই হলো ওভারক্রাউডিং এর রেগুলেশন। তারপর আসছি, এটা ওয়ার্কিং পিরিয়ডের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে দেখি, বিশেষ করে ফ্যাক্টরিগুলোতে ক্ষেত্রে, যে একটা রুমে যখন অনেকেই কাজ করে তখন গার্মেন্টসগুলোর ক্ষেত্রে দেখা যায় একটা ম্যাক্সিমাম লিমিট ডিফাইন করে দেয়। তো এটা চিফ ইন্সপেক্টর রুমের একটা মিনিমাম বা ম্যাক্সিমাম একটা লিমিট আপনার ডিফাইন করে দিতে পারে, এর বেশি সেই রুমে কাজ করা যাবে না এটাও করে দিতে পারে। আবার এই রেগুলেশনটা এটাকে এক্সামও করতে পারে যদি মনে হয়, যেমন নেচার অফ ওয়ার্কের উপর ডিপেন্ড করে আসলে হেলথ অ্যান্ড হাইজিন কেমনটা হওয়া উচিত, তাই না? তো এখানে ওয়ার্ক ডিফাইন করে এবং সেটার উপর বেস করে চাইলে আবার চিফ ইন্সপেক্টর সেটাকে এক্সামও করতে পারে, যে ম্যাক্সিমাম নাম্বারের যে লিমিটটা সেটাকেও এক্সাম করতে পারে। এই হলো ডাস্ট অ্যান্ড ওভারক্রাউডিং রেগুলেশন। সো ওভারক্রাউডিং পর্যন্ত কোনো ধরনের কোয়েশ্চেন আছে? আছে কি? No, ma'am. ওকে, তারপর চলে যাচ্ছি লাইটিং। হুম।
ওকে, লাইটিং, ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, লাইটিং এর রেগুলেশনটা হলো দুইটা জিনিস। যেমন ধরেন এখানে বলা হয়েছে যে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ক এরিয়াতে ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল লাইটিং এর ব্যবস্থা রাখতে হবে। এবং ন্যাচারাল লাইটিং এর ব্যবস্থা কিভাবে রাখতে পারি? আমরা বেশি বেশি গ্লাস ইউজ করে, এবং ইন্ডাস্ট্রিগুলোতে দেখা যায় উপরের দিকে স্কাইলাইটস ইউজ করা হয়। স্কাইলাইট ইউজ করলে যেটা হয় যে আমাদের মানে উপরের দিকটা যখন খোলা থাকে তখন হচ্ছে আপনার আলোটা ভালো আসে। হ্যাঁ, যেমন আমাদের রুম নাম্বার কত বলবো, আমাদের ক্লাস রুম নাম্বার ধরেন 20123, এই যে এই রুমগুলো আছে, এই রুমগুলোর পাশে কিন্তু উপরের দিকে খেয়াল করবেন এখানে স্কাইলাইটস আছে। হ্যাঁ, ক্লাসরুমগুলো তো এগুলো হচ্ছে সেই কথা আর কি, যে আপনার তাহলে প্রপার লাইটিং এর ব্যবস্থা হয়, ন্যাচারাল লাইট গুলো থাকে। আচ্ছা, আরেকটা বিষয়, বেশি লাইট হওয়া আবার ভালো না। যেটা হয় রিফ্লেকশন হলে সেটাও প্রবলেম হতে পারে, আবার যদি এখানে শ্যাডো থাকে সেটাও অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই জিনিসগুলো এখানে খেয়াল রাখা আর কি, এবং সেটা থেকে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তো এই জিনিসগুলো খেয়াল রাখার কথা বলা হয়েছে। আর এরপরে চলে যাচ্ছি ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে এগুলো একটু মনে রাখতে হবে এমসিকিউ হিসেবে আর কি, এমসিকিউ বা ফিল ইন দ্য গ্যাপস হিসেবে মনে রাখতে হবে। যেমন এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থার কথা বলা হয়েছে একটা সুইটেবল প্লেসে, এটা সব অর্গানাইজেশনেই থাকে, যেটা কিনা একটা সেন্ট্রাল প্লেস হবে, সেন্ট্রাল এরিয়া হবে, সেই জায়গাটায় যেন পানির সুব্যবস্থা থাকে। এবং অবশ্যই ড্রিঙ্কিং ওয়াটার এটা বাংলায় লেখা থাকতে হবে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, এটা ফ্যাক্টরি বা রেগুলেশনের ক্ষেত্রে, যে এরকম যদি 250 ওয়ার্কার্সের সংখ্যা বেশি হয় বা 250 আপ হয় কোনো এস্টাবলিশমেন্টে, সেক্ষেত্রে কুলিং ওয়াটারের ব্যবস্থা রাখতে হবে, মানে ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং সাইটগুলোতে যেখানে কিনা আপনার হিট রিলেটেড বা টেম্পারেচার নিয়ে বেশি কাজ হয়, সেই জায়গায় অবশ্যই ডিহাইড্রেশনের আপনার ব্যবস্থা রাখতে হবে। মেইনলি এখানে ওরাল স্যালাইনের কথা বলেছে আর কি। হ্যাঁ, ওরাল স্যালাইনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে, মিনিমাম রেগুলেশন, সেটাও রাখা হয় না অনেক জায়গায়। অ্যান্ড লেট্রিনস বা ওয়াশরুম, এখানে আসলে যদিও বা বলা হচ্ছে, সো ওয়াশরুমের আবার রেগুলেশন আলাদা আছে। কারণ আমরা ওয়ার্কারের কথা বলছি, এখানে কনস্ট্রাকশন সাইট আছে, অনেক ধরনের সাইট আছে যেখানে কিনা ওয়াশরুম এবং ওয়াশরুমের কথা বলা হয়ে থাকে। সো বেসিক্যালি এখানে লেট্রিনস এর কথা আর কি বলবো, মেনলি যে রেগুলেশন হাইজেনিক হতে হবে, সেপারেটেড হতে হবে ফিমেল মেল ওয়ার্কার, এই আর কি, এইসব রেগুলেশন গুলোই আছে, প্রপারলি ক্লিনড আপ হতে হবে। আর লাস্ট যে সেকশনটা আছে সেটা হচ্ছে ডাস্টবিন অ্যান্ড স্পিটন নিয়ে। সো ডাস্টবিন তো আমরা সবাই জানি, স্পিটনটা বা পিকদানি যেটা বলা হয়, এটা এখন হয়তো বা বিভিন্ন প্রাইভেট অফিসগুলোতে খুব একটা দেখা যায় না, আগে যেটা দেখা যেত আর কি। তো এখানে বলা হয়েছে এই যে পিকদানির কথা, যে এখানে মানে আপনার একটা স্পেসিফিক প্লেস থাকবে, এর বাইরে যদি এরকম স্পিটন কেউ ফেলে, সেই ক্ষেত্রে সেটার পানিশমেন্ট কি হতে পারে সেটা অর্গানাইজেশন ডিফাইন করে দিবে, এবং সে অনুযায়ী তাকে পানিশ করা হবে। এটা অর্গানাইজেশনের হাইজিন প্র্যাকটিস হিসেবে কাউন্ট করা হয়। কারণ প্যান্ডেমিক আসার পরে তো সবাই আমরা বুঝতে পারছি যে কতভাবে কত ভাইরাস ছড়াতে পারে। তো এই পর্যন্ত থাকছে হাইজিন ফ্যাক্টরগুলো অর্গানাইজেশনের, এবং এই রেগুলেশনগুলো, মিনিমাম রেগুলেশনগুলো অর্গানাইজেশনকে অবশ্যই ফলো করতে হয়। চ্যাপ্টার নাম্বার 5 নিয়ে কোনো ধরনের কোয়ারিজ আছে? কোয়েশ্চেন থাকলে বলে ফেলেন। আছে? ওকে, হ্যাঁ বলেন, আছে। নো ম্যাম, নো। ওকে, এখন আসি আপনাদের মিডের কথায়। সো মিড টার্ম আগামী উইকে, টাইম কখন হবে কি হবে সেগুলো অফিস আপনাদেরকে জানিয়ে দিবে। আর এখানে মিডের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেখানে তো 15 মার্কসের মিড টার্ম হবে। তো এখানে থিওরিটিক্যাল কনসেপ্ট থাকবে, প্লাস এখানে কিছু এমসিকিউ থাকতে পারে। এমসিকিউ বলতে এখানে এমসিকিউ হতে পারে, তারপর ফিল ইন দ্য গ্যাপস হতে পারে, অথবা ট্রু ফলসও হতে পারে। এটার একটা কম্বাইন একটা আলাদা মার্কস রাখবো, এবং আপনার থিওরিটিক্যাল পার্টের জন্য একটা আলাদা মার্কস রাখবো। আর মিডের ক্ষেত্রে যেটা আমি করি, কোনো ধরনের আসলে এক্সট্রা পেজের এমনিতেও প্রয়োজন নাই, সো এক্সট্রা পেজ নেওয়া যাবে না, এটা একটা ইনস্ট্রাকশন হিসেবে থাকবে, আসলে বেশি কিছু লিখার নাই। তো আগে কোয়েশ্চেন অ্যান্সার করার আগে ভালো করে কোয়েশ্চেনটা বুঝবেন, তারপর অ্যান্সার করবেন। আর লয়ের ক্ষেত্রে যে বিষয়টা, বানানোর তো কিছু নাই, এবং আমি এটাও বলছি না যে আপনারা হুবহু মেমোরাইজ করে ফেলেন। সো বেসিক্যালি মেমোরাইজ করার চাইতে প্র্যাকটিস কি সেটা জানা দরকার। যেমন কিছু জিনিস আছে আপনার মেমোরাইজ করার, যেমন আজকে ম্যাটারনিটি বেনিফিটসে আমরা অনেক কিছুই পড়েছি, ক্যালকুলেশনের যে বিষয়গুলো আছে এগুলো মেমোরাইজ করা। তবে মেমোরাইজ করা হুবহু লিখতে হবে এরকম না। আবারও বলছি, নতুন করে অ্যাক্ট রেগুলেশন বানাবেন না,
কন্টেন্ট পড়বেন, বুঝবেন, বুঝে সুন্দর করে লিখলেই হবে, নিজের মতো করে লিখলেই হবে। কিন্তু আপনার এরকম লয়ে যেভাবে লিখা বা বাই সেকশন ডিফাইন করা, সেকশন নাম্বার মনে রাখা, এগুলোরও প্রয়োজন নাই। শুধু হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আমি এটাই দেখবো যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। তারপর ধরেন এই যে এখানে আমরা কিছু লিগ্যাল টার্ম পড়েছি, টার্মগুলোর ক্ষেত্রে হুবহু আপনি ডেফিনেশন লিখবেন, এটা এক্সপেক্ট করছি না। কিন্তু যখন ধরেন পার্শিয়াল ডিসএবলমেন্ট বলছি বা টোটাল ডিসএবলমেন্ট বলছি, পার্শিয়াল ডিসএবলমেন্ট বেসিকলি, পার্শিয়াল ডিসএবলমেন্ট মানে শুধু পার্শিয়ালি ডিসএবলমেন্টের জন্য পেমেন্ট হয় এরকম টাইপের কথাবার্তা না লিখে কিভাবে আছে রেগুলেশনটা সেগুলো পড়ে সেটা নিজের মতো করে লিখেন। ঠিক আছে? তো এই হলো মিডের বিষয় আর কি। মিডের আর কিছু যদি জানতে চান বলতে পারেন মিডের কোয়েশ্চেন নিয়ে। আর মানে আজকে মিডের চ্যাপ্টার গুলো আরেকবার একটু বলবেন? হ্যাঁ, চ্যাপ্টার গুলো বলছি। চ্যাপ্টার আজকে যা যা পড়েছি আর কি, চ্যাপ্টার 5 পর্যন্ত থাকছে। চ্যাপ্টার 1 থেকে, 1 বলতে আপনাদেরকে আমি একটা আহ, ইয়ে দিয়েছি না, স্লাইডের কপি দিয়েছি না, স্লাইডে তো বেসিক্যালি এখানে চ্যাপ্টার 1 আছে, প্লাস হচ্ছে কিছু ল রিলেটেড বিষয়, ইন্ডাস্ট্রিয়াল ল কি, অবজেক্টিভস কি, বেসিক গুলো, এগুলা কিছু বেসিক জিনিস আছে। সেখান থেকে শুরু করে চ্যাপ্টার 5 পর্যন্ত, মানে ইন্ট্রোডাকশন বা চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 2, 3, 4 অ্যান্ড 5, এই 5টা চ্যাপ্টার থাকছে। ওকে। আর এমসিকিউ ট্রু ফলস এগুলা দিবই বোঝার জন্য যে আপনাদের আসলে কন্টেন্ট মনে আছে কিনা। আপনাদের এখানে আমি আবারও বলছি, আমার কাছে মেইনলি ম্যাটার করে আপনি কনসেপ্ট কতটুকু ভালো বুঝতে পেরেছেন সেটা। এবং বেশি লিখেন যাই লিখেন, আমি মেইন জিনিসটা, মেইন কন্টেন্টটা যদি পাই সেটার উপরেই আপনার মার্কিং হবে। হুম, এই পর্যন্ত থাকছে হ্যাঁ চ্যাপ্টার 5। বলেন, কিছু জানতে চান আর মিড টার্ম নিয়ে? ম্যাম, থিওরিটিক্যালি 5 মার্কস করে থাকবে, মানে 5 5। 15 মার্কস টোটাল। 15 এর মধ্যে 3টা পার্টি থাকবে। 3টা মানে মেনলি আমি যদি বলি 2টা পার্টি থাকবে, থিওরিটিক্যাল পার্টও থাকবে, আপনার অ্যানালিটিক্যাল বা এমসিকিউ পার্টও থাকবে। ওকে ম্যাম। আর সিচুয়েশনাল বেসড কিছু কোয়েশ্চেন থাকবে, যেমন আপনারা যদি অ্যাসাইনমেন্টটা সলভ করে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি হতে পারে। ধরেন এরকম একটা কনটেক্সট দেওয়া থাকলো, তখন আপনি যদি সেকশন মানে ওই সিচুয়েশনটা বোঝেন, তাহলে এই সিচুয়েশনে কোন রেগুলেশন বা অ্যাক্ট অ্যাপ্লিকেবল হবে, অ্যাক্ট কি বলেছে এবং ওই সিচুয়েশনে কি করতে হবে ওটার এক্সপ্লেনেশন দিবেন। ছোট ছোট শর্ট কোয়েশ্চেনও হতে পারে। ম্যাম, থিওরিটিক্যালি কি অপশন থাকবে নাকি মানে থাকবে না? মানে অল্টারনেটিভ হ্যাঁ থাকবে কি না? হ্যাঁ হ্যাঁ আ- হ্যাঁ আ- আ- হ্যাঁ হ্যাঁ, জি অল- ম্যাম। হ্যাঁ, অল্টারনেটিভ না থাকলেও চলে। অল্টারনেটিভ কেন থাকবে? দরকার নাই তো। দরকার আছে? অল্টারনেটিভ থাকবে না দিয়ে কি? অল্টারনেটিভ দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে ভালোই করি, অল্টারনেটিভ দিলাম। ঠিক আছে, থিওরিটিক্যাল পার্টে অল্টারনেটিভ রাখবো একটা, বেশি রাখবো না। আর এমসিকিউ পার্ট আলাদা থাকছে। ঠিক আছে। ওকে আচ্ছা, ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এখন চলে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 8। চ্যাপ্টার নাম্বার 8 আসলে প্ল্যান ছিল আপনাদের মিডে দেবার, কিন্তু মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে। সো চ্যাপ্টার নাম্বার 8, ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস। আমাকে আর 10 মিনিট সময় দিবেন, 10 মিনিটসে যতটুকু কভার হয় হলো। সো ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস, এখানে আমি আসলে হেলথ অ্যান্ড হাইজিন ফ্যাক্টরের পর সেফটি, যদিও বা আপনাদের কাছে মনে হতে পারে যে হেলথ অ্যান্ড হাইজিন এগুলো আসলে কি, এত এত ছোটখাটো বিষয় বলতে হয়। হ্যাঁ, আসলে বলার প্রয়োজন আছে। ইভেন সেফটি চ্যাপ্টারটা আমি দেখি ক্লাসরুমে পড়ানোর প্ল্যান আছে। সো সেফটি ইস্যুটা আসলে আমাদের কনসার্ন এরিয়া, কারণ অনেক ধরনের রেগুলেশন আছে যেগুলো আসলে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি না, যে কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয় আর কি। তো যাই হোক, এখন আসি ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস। সো ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস আসলে কি? ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস হচ্ছে একটা অর্গানাইজেশনে ওয়ার্কারদের কি কি রাইটস আছে ইনস্টিটিউশনের উপর। ধরেন বেসিক কিছু জিনিস, ধরেন এখানে এই যে আমরা বলি ক্যান্টিন ফ্যাসিলিটিস অর্গানাইজেশনে নেই, এখন আসলে থাকা
প্রয়োজন কিনা, বা এখানে প্রয়োজনের চাইতেও ম্যাটার করছে যে ল কি বলছে। এখানে আসলে আপনার কন্ডিশনাল, যে এখানে লিমিট ওয়ার্কারের নাম্বারের উপর ডিপেন্ড করে অনেক কিছু। তারপর মানে এই চ্যাপ্টারটা আসলে খুবই ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারে অনেকগুলো রেগুলেশন এসছে, এবং এখানে এই চ্যাপ্টারে আপনার অনেক ধরনের অ্যামেন্ডমেন্ট আছে, ইভেন 2018ও অ্যামেন্ডমেন্ট অ্যাড হয়েছে। সো এটাকে রিভাইজ করছে, ইমপ্রুভ করছে। যত বেশি এই ধরনের রেগুলেশনগুলো ইমপ্রুভড হবে, অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট বা কালচার না, অর্গানাইজেশনের এনভায়রনমেন্টও এখানে ইমপ্রুভড হবে। সো ফার্স্টে যেটা থাকছে ফার্স্ট এইড অ্যাপ্লায়েন্সেস, বেসিক রেগুলেশন, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো দেখা যায় প্র্যাকটিস কম থাকে। সো এখানে ফার্স্ট এইড অ্যাপ্লায়েন্সেস বলতে ফার্স্ট এইড বক্সের কথা বলা হয়েছে। আপনাদের কাছে যদি টেক্সট বুক থাকে, আমি শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, লেবার রুল 2015, আমার বইয়ের সাথে হয়তো বা আপনাদের পেজ ম্যাচ হবে না, কাইন্ডলি একটু 2015-এ চলে যাবেন রুলস, এবং সেখানে যাবার পর এখানে ফার্স্ট যে সেকশনটা আছে, চ্যাপ্টারটা আমি দেখে বলছি, দাঁড়ান একটা মিনিট। চ্যাপ্টার নাম্বার ম্যাম চ্যাপ্টার নাম্বার 8। জি বলেন। বাংলাদেশ লেবার রুলস ওইটা 2015। পরে চ্যাপ্টারটা পরে নিলে হয় না কাইন্ডলি? হ্যাঁ হয়, পরে নিবই। আচ্ছা, এখন যেটা বলছি একটু কাইন্ডলি একটু শুনেন, শেষ করে দেব এখন এই ক্লাস লেকচার। চ্যাপ্টার নাম্বার 8, বাংলাদেশ লেবার রুলস 2015, এবং সেখানে সেকশন নাম্বার 76। জাস্ট এটা আপনাদের আগামী ক্লাসে তো মিড টার্ম হচ্ছে, পরের ক্লাসের জন্য আমি জাস্ট এই 76 এই সেকশনটা পড়ে আসার কথা বলবো। এই যে আমরা ফার্স্ট এইড অ্যাপ্লায়েন্সেস বলি না, এই যে ফার্স্ট এইড বক্সের কথা বলি, দেখা যায় আমরা মিনিমাম কিছু জিনিস রাখি, লাইক পেইন কিলার রাখছি, তারপর স্যালাইন রাখছি, এগুলা ছোটখাটো জিনিস রাখি। কিন্তু যখন একটা ফার্স্ট এইড বক্স বলা হয়, তখন এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে, জাস্ট ওই লিস্টটা পড়বেন। মনে রাখতে হবে এরকম কিছু না, জানার জন্য দিচ্ছি যে এই ফার্স্ট এইড বক্সে কি কি জিনিস থাকে, একটা ফার্স্ট এইড বক্স কিভাবে ম্যাম এটা তৈরি করতে হয়। কততে আছে? পেজ নাম্বারটা তো ম্যাচ হবে না আপনাদের টেক্সটের সাথে আমার, জাস্ট লেবার রুলস 2015-এ চলে যাবেন। কেউ কি পেয়েছেন, খুঁজে পেয়েছেন লেবার রুলস 2015? ক্লাসে আপনাদেরকে দেখিয়েও দিয়েছিলাম, শিডিউলগুলো আছে না, শিডিউলগুলোর পরেই আছে। কেউ একজন দেখে আমাকে একটু পেজ নাম্বারটা বলবেন, 76 সেকশন নাম্বার। জি ম্যাম আরেকবার একটু প্লিজ। বাংলাদেশ লেবার রুলস 2015, 15-এর চ্যাপ্টার নাম্বার 8, অথবা সেকশন নাম্বার 76, লেবার রুলস 2015। নাকি টেক্সট বুক এখনো নাই আপনাদের, আছে? Miss 254 page. ও থ্যাংক ইউ সো মাচ। 254 পেজ নাম্বার। 270 আমার। 270, আচ্ছা ও ম্যাচ করে না। ওকে, এখানে দেখেন একটা লিস্ট আছে। হ্যাঁ, এই লিস্টটা কাইন্ডলি একটু পড়বেন, জানার জন্য দিচ্ছি। এটা আমরা অনেকেই জানি না ফার্স্ট এইড বক্সে কি কি থাকতে হয়, বেশিরভাগ নিজেই বুঝবো না কি কি আসলে এখানে মিন করছে, টেকনিক্যাল জিনিস। তারপরেও এটা জাস্ট পড়বেন, ওকে? আচ্ছা, তাহলে আগামী ক্লাসে ওয়েলফেয়ার ফ্যাসিলিটিসটা শুরু করি, কি বলেন? ঠিক আছে, Yes, ঠিক আছে ma'am. ম্যাম। ওকে। ফার্স্ট মিনিট ভালো করে দিবেন, হাবিজাবি না লিখে ভালো ভালো লিখবেন, হ্যাঁ? আর ল কিন্তু অনেকটা ম্যাথমেটিক্যাল কোর্সের মতো। আবারও বলছি, মুখস্থ করতে হবে না, কিন্তু বুঝে লিখবেন, কিন্তু হাবিজাবি কথা না। ওকে, অ্যাটেনশন প্লিজ। ব্যাচ নাম্বার 3, আইডি নাম্বার 13, মোহাম্মদ Yes, ma'am. নাজমুল হোসেন। ওকে, 23, Yes, ma'am. 36,